আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা পলিটিক্স 52 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা সারা জাতি বাংলাদেশে সাধারণ নির্বাচনের যে নির্বাচনী দুটি জোট আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দুটি জোটের যে আসন সমঝোতার একটি ব্যাপার ঝুলেছিল, সেটা এখন কোন পর্যায়ে আসে এটা জানার জন্য আমরা সারা জাতি উদ্গ্রীব ছিলাম। অবশেষে আজকে মোটামুটি জানা গেল বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট ছিল, সেই 11 দলীয় জোট 300টি আসনের ভিতরে প্রায় 250টি আসন, কেউ কেউ বলছেন 253টি আসন বন্টন হয়েছে 10টি দলের ভিতরে। অর্থাৎ 11 দলীয় যে জোটটি ছিল সেই জোট থেকে একটি দল বাদ রেখে বাকি 10টি দলের ভিতরে 250টির মতো আসন ভাগ করে দেওয়া হয়েছে। লক্ষণীয় এখানে যে গত কয়েকদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমনাই হুজুরের নেতৃত্বে কাজ করছে এই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে, তারা প্রচণ্ডভাবে অন্তর্দ্বন্দ্বে ভুগছে। একই সাথে দর কষাকষি নিয়ে কাজ করছে যে কত বেশি আসন পাওয়া যায়। আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ জামাত ইসলামীর সহ অন্যান্য যে 10টি দল আছে, তারা ইসলামী আন্দোলনকে 40টি আসন দেওয়ার কথা বলে। পরবর্তীতে তাদের একগুঁয়েমি এবং জেদের কারণে সেটা 45-এ নিয়ে যাওয়া হয় এবং বলা হয় প্রায় 8 থেকে 10টি আসন উন্মুক্ত থাকবে, যেখানে এই মোর্চার অন্যান্য দলগুলো তাদের প্রার্থী দিবে। ভোটে যে জয়ী হয়ে আসবে তিনি এই মোর্চারই একজন, এই নির্বাচনী সমঝোতা যে হয়েছে এই দলেরই প্রার্থী হিসেবে মনোনীত হবেন বা চিহ্নিত হবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চরমনাই হুজুর নেতৃত্বাধীন এই দলটি তার আসনের ব্যাপারে এত বেশি গোয়ার্তামি করছেন, একই সাথে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রীর পদ বা অন্যান্য শীর্ষ পদের ব্যাপারে এমন বেশি জেদ করছেন এবং জামাতের নিশ্চিত যে আসনগুলো আছে, যেখানে জামাত প্রায় মেজরিটি ভোটের অধিকারী, সেই আসনগুলো নিয়ে যেভাবে টানাটানি করেছেন, তার পক্ষে এই জন্য চরমনাই হুজুরের এই দলের যে দাবি দেওয়া সেটা পূরণ করা শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব হয়নি, হবেও না। এমনকি বিএনপি থেকে যদিও তাদেরকে বিভিন্ন টোপ দেওয়া হয়েছে, বিএনপির পক্ষেও এই মুহূর্তে কোনোভাবেই তাদেরকে এই ধরনের আসন ছেড়ে দেওয়া সম্ভব নয়, সেই সুযোগ নেই। আমরা বিগত 17 বছরে দেখেছি 14 দলীয় জোট, যেখানে বাম দলগুলো ছিল, জাতীয় পার্টি ছিল, তারা যেভাবে আওয়ামী লীগকে স্বৈরশাসক হতে সাহায্য করেছে, ভুয়া নির্বাচনগুলোতে ডামি আমি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, পাতানের নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের ভুয়া এবং ফালতু নির্বাচনকে বৈধতা দিতে দিয়েছিল অন্যান্য দল। ঠিক একইভাবে 14 দলীয় জোটের বাইরে থেকেও বাংলাদেশের এই যে বড় একটি ইসলামিক দল চরমনাই হুজুরের যে দলটি আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ করে এমনও দেখা গেছে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলনের অনেক এলাকায় একই অফিসে বসে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা ছিল বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ এবং এদেশের ইসলামপ্রিয় মানুষের বুকে এবং পিঠে ছুরি মারার সমান। এটা ছিল বিশ্বাসঘাতকতার অনেক বড় উদাহরণ। 2024 সালের সাধারণ নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি। এর কারণ হলো, এর আগে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে চরমনাইয়ের যিনি ডেপুটি আছেন, তিনি সে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যদিও অন্যান্য কোনো দেশপ্রেমিক বা বাংলাদেশপন্থী কোনো দল অংশগ্রহণ করেনি, শুধুমাত্র ভারতপন্থী এবং বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করেছিল। সে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা দ্বারা আক্রান্ত হয়ে তাদের পাতে ধোলাই খেয়ে
উনি নির্বাচনী মাঠ ছাড়তে বাধ্য হন এবং সেই জেদে পরবর্তীতে 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যে সাধারণ নির্বাচন, পাতানো নির্বাচন শেখ হাসিনা আয়োজন করেছিল, সেই আয়োজনে এই ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। কিন্তু এর আগে প্রতিটা নির্বাচনে, সেটা না জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, সেই শেখ হাসিনার সাজানো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন মূলত বাংলাদেশে আওয়ামী লীগের ভুয়া নির্বাচনকে বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের সরকারকে বৈধতা দিয়েছে এবং সারা বিশ্বকে দেখানোর সুযোগ করে দিয়েছে যে এই নির্বাচনটি অনেকগুলো দল অংশগ্রহণ করেছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অথচ আওয়ামী লীগ কখনোই তাকে নির্বাচনের মাঠে সুবিধা দেয়নি, কোনো একটি আসন দেয়নি। সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ এসেছে বাংলাদেশে, কোনো জরিপেই তাদেরকে ভোটের অধিকারী হিসাবে 4%ও দেখানো হয়নি। অথচ এখানে সর্বোচ্চ এনসিপিকে 7.5% পর্যন্ত ভোটের অধিকারী বলে দেখানো হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জামাত ইসলামী নেতৃত্বাধীন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এই জোটে যখন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা 2024-এর আন্দোলনে বিপ্লবে অগ্রগামী ভূমিকা পালন করেছে, শেখ হাসিনার রেজিমকে বাংলাদেশ থেকে তাড়াতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, ভারতীয় আধিপত্যবাদকে অবসান করতে যারা বেশি ভূমিকা পালন করেছে, সেই ছাত্র নেতাদের দলটি যখন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে আসে, তখন থেকে ইসলামী আন্দোলন তাদেরকে সহ্য করাতে পারছিল না, তাদের ব্যাপারে উষ্মা প্রকাশ করেছিল। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে যাদের নেতৃত্বে, সেই ছাত্র নেতাদেরকে সহ্য করতে না পারাটা, এটা বাংলাদেশের মানুষের সাথে চরম প্রতারণা, এটা বাংলাদেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতার একটি উদাহরণ। চরমনাই পীরের যে নেতৃত্বাধীন যে দলটি আছে, তারা এনসিপির সাথে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ করে মূলত 24-এর আন্দোলনের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তারপরও এত কিছু জানার পরও বাংলাদেশের গণতন্ত্রকামী এবং ইসলামপ্রিয় স্বাধীনচেতা মানুষেরা ইসলামী আন্দোলনের গোয়ার্তমিকেও সহ্য করতেছিল। কিন্তু শেষ পর্যন্ত, এখন পর্যন্ত যেটুকু জানা যায়, তাদেরকে হাজারবার ডাকার পরও তারা যে সর্বশেষ সাংবাদিক সম্মেলন হয়েছে জোটের পক্ষ থেকে, সেখানে তারা অংশগ্রহণ করেনি, তারা গো ধরে আছে। অথচ এ পর্যন্ত তারা যত নির্বাচনে করেছে, জাতীয় কোনো একটি নির্বাচনে একটি আসনও পায়নি। তাদেরকে 50টি আসন দেওয়ার পরেও যদি তারা গোয়ার্তামি করে, এটা খুবই দুঃখজনক এবং অবিবেচনাপ্রসূত এবং এই ইসলামী শক্তিকে, দেশপ্রেমিক শক্তিকে দুর্বল করে দেওয়ার একটি প্রয়াস হিসেবে মনে হয়। অনেকেই বলতে শুরু করেছে যে আওয়ামী লীগের সাথে এবং যাতে তাদের দোসরদের সাথে এই দলটির যে পুরনো একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটা বেসিক্যালি সত্য। নির্বাচনে ইসলামী এই যে মোর্চা তৈরি হয়েছে, যে বোঝাপড়া তৈরি হয়েছে ইলেকশন ভিত্তিক, সেই জোটটাকে দুর্বল করে দেওয়ার জন্য, ভারত বিরোধী এই জোটটাকে, বাংলাদেশপন্থী এই জোটটাকে দুর্বল করে দেওয়ার জন্যই ইসলামী আন্দোলন এই ধরনের গোয়ার্তামি করতেছে। অথচ তাদের প্রথম থেকে কথা ছিল তারা ইসলামের জন্য সব ভোটকে এক বাক্সে নিয়ে আসতে চায়। আমরা আশা করব এখনও সময় আছে, তারা তাদের ভুল সংশোধন করে এই মোর্চায় ফিরে আসবে, বাংলাদেশের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।